ভোরবেলায় এমন সুন্দর লাল আকাশ দেখতে কার না ভালো লাগে বলো তো? তো আমি দেখছি না, আমার বর উঠে পড়েছে, তোমাদেরকে শেয়ার করলো, তো সেই জন্য আমিও দেখতে পাচ্ছি সূর্যটা উঠবো উঠবো করছে, ওই জন্য আকাশটা লাল হয়ে রয়েছে। আর চারিদিকের পরিবেশটা বড্ড নিস্তব্ধ নিঝুম, মানে সকালের যতটা শান্তি থাকে ততটাই রয়েছে। আর এখানে দেখো গতকালকে সব হাঁড়ি কড়াই ওভেন বের করে রাখা হয়েছে। আজকে তো রান্নাবান্নার আয়োজন আছে বাড়িতে, একরকম ছোটোখাটো ভোজ বলতে পারো। আর প্রথমে তো উঠেই ঠাকুরের দরজা খুলে দেওয়া হয়েছে রাত্রে ঘুমানোর আগে, আর সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা মানে যেই উঠুক না কেন আগে করা হয়। বিড়ালটা খুব সুন্দর কিউট, একবারে সাদা, আর ওর ঘুমানোর জায়গাটাও কিন্তু দারুণ। ওরও এখনও ঘুম ঠিক করে ভাঙেনি, আমার ক্যামেরার জ্বালায় বেচারি উঠে পড়েছে। 11 এলাম 5,500 টাকা। 5.5 না? হ্যাঁ। এখন কি তুমি দোকান খোলা পাবে? হ্যাঁ হবে। তাহলে যাও, মাটনটা নিয়ে আসো। আর মিষ্টি, শুধু তোমার বাইরে দুটো কাজ আছে, মিষ্টি আর মাটন এই দুটো আনা। এছাড়া তুমি তো কালকে রাত্রে মাছের মাথা মাছ সব নিয়ে চলে এসছো, কোটাকুটি রেডি রয়েছে। হ্যাঁ, আর কখন ঘুম থেকে উঠেছে জানো? আমি উঠেছি তার অনেক অনেক আগে। আমি আজকে বিছানা ছেড়ে উঠেছি, দেখছি কি সব ফাঁকা, মানে ও নেই আর কি, ফাঁকা। দিয়ে আমি মনে ভাবছি যে কোথায় গেল, চা খেতে গেল। তারপরে দেখছি জানালা দিয়ে তাকিয়ে হালকা হালকা পরিষ্কার হয়েছে। তারপরে ভাবলাম আমি 2 মিনিট চোখ বুঝি। এই করতে করতে আমি মোটামুটি 4:45টায় উঠে পড়েছি। তো আমি উঠে দেখি ও বাইরে রয়েছে, মানে ক্যামেরা অন করে বিড়াল দেখছে। আজকে আর সংসারের কোনো কাজ শেয়ার করিনি, মানে সকালবেলা যেগুলো করে থাকে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে রান্নার দিকে যাব। স্নান করেছি, পুজো দিয়েছি। এ দেখো এখানে সবজিপাতি সব রয়েছে, আর ফ্রিজে কিছু রয়েছে, সেগুলোও বের করব। তো এখন যাই আগে রান্নাঘরের দিকে। আমার কর্তা তো একদমই সকালে গিয়েছিল মাংস নিয়ে আসতে, তো মাংস আনা হয়ে গেছে আর ঢেলে আমাকে দেখাচ্ছে, আমি ঢাললাম। আগে বলছি কি তুমি দেখো আগে পিসগুলো ঠিকঠাক হয়েছে কি না, কারণ আমি বলেছিলাম যে খুব যেন ছোট না হয়, একটু মাঝারি সাইজের হোক, মাঝারির থেকে একচুল পরিমাণ বড় হোক, কিন্তু ছোট যেন না হয়। লুচি ভাজলেও আমি বড় করে ভাজি, ভালো লাগে আমার। এমনকি মাংসের পিসটাও আমার একটু বড় ভালো লাগে। আজকে আর অন্য 5 কাজ তো তোমাদের শেয়ার করিনি, সেগুলো তো সকালে করেছি। আর যেটা আমার আজকে মহা কাজ, সেটা হলো রান্না করা। মন দিয়ে প্রত্যেক দিনই রান্না করি, তবুও আমের চাটনি করছি। তো দেখো আমগুলো বেশি ঝোল হয়ে গেল, মনে হচ্ছে চিনি দিলাম পরে, সেই চিনিটার জন্য। তরকারিতে আর যাই হোক না কেন লবণ বাবু যেন ঠিকঠাক হয়, বেশি হয়ে গেলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগবে। আর জানি না কেন আমার লবণের হাতটা না একটু বেশি। মানে আজকে যখন মানে মাংসটা রান্না করেছি, খাসির মাংসটা, ওই একবার প্রথমে মশলা দিয়ে যখন মাংসটা মাখিয়েছি, যা লবণ দিয়েছি সেই লবণই, তারপরে আর একচুল পরিমাণ লবণ দিতে হয়নি। বেশি রান্নার আয়োজন মানেই সবাই হাতে হাতে কাজ করা, আর একজনের পক্ষে তো সেটা সম্ভব নয়। আমি রান্নার দিকটায় আছি, আর আমার ননদ সারাদিন যা বাসনপত্র হয়েছে ধোয়া মাজা করেছে। আর রান্না মানেই বাসনের গাদা, মানে খেপে খেপে বাসন হবে। এমনকি কাঠে ভাতও, মানে ভাতটাও রান্না করেছে কাঠে। আমার গ্যাসটা একটু হালকা হয়ে গেছিলো, তো সেই জন্য ওই বলল কাঠে চাপিয়ে দিই, এমনকি বারবার করে বলছিল কাঠে মাংসটাও করে নাও। আর যখনই আমার বেশি রান্নাবান্নার আয়োজন থাকে তখন কিন্তু প্রথমে আমি বানাই চাটনি, ডাল আর পাঁপড় ভাজা। মানে এই 3টে হয়ে গেলে মনে হয় কি যে মাছ মাংস কিংবা অন্য তরকারি তারপরে যা হবে হবে, এরকম মনে হয়। এই 3টে হয়ে গেলে মনে হয় কি আমার কাজ অনেকটা এগিয়ে গেছে, তারপরে যা রান্না হলো হলো। আর এই যে আমার এই ছোট কড়াইটা এখন দরকার, এখন যদি ওভেনটা জুড়ে দেয় বড় ওভেনে, তাহলে কিন্তু এই পাঁপড় ভাজা, চাটনি, ডাল সেদ্ধ, ওই দিকের হাঁড়িতে যেমন ডালটা সিদ্ধ হচ্ছে, এগুলো আমার আবার অসুবিধে হয়ে যাবে। ওই জন্য এই রান্নাগুলো এই ছোট ওভেনে সেরে তারপরে বড় ওভেনটা জ্বালবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় 1 গামলার কাছাকাছি পাঁপড় ভেজে নিলাম। এবার এই যে প্লাস্টিকের মধ্যে পাঁপড়গুলোকে ভালো করে বেঁধে রাখবো। এগুলো কিসের জন্য ভাজছো গো? এই যে ভেজ ডালের জন্য, এখানে সব একা একা ভেজে তুলে রেখেছি। মাংসের আলু কালকে কেটেছিলাম, মনে হলো কটা কম হচ্ছে, এই জন্য মাকে আবার কটা আলু দিলাম কাটতে। পনির কি ভাজবা নাকি? হ্যাঁ, পনিরও ভাজবো, হালকা ভাজবো হালকা, তাই তো? তারপরে এখানে এই মাছটা রান্না করব, তারপরে আমাকে বড় ওভেনটা জ্বেলে দিও। ঠিক আছে। আর ওটা কি ডাল? আর এটা ডাল সেই থেকে উঠছে। এই দিকের ওভেনটা আমার গন্ডগোল হয়েছে জানো, ভালো জ্বলছে না, খুব অল্প জ্বলছে। এবার দেখো আমার ডালটা হয়ে গেছে, ভেজ ডাল বানালাম। আর ডালটা আমি এইভাবে তুলে নিচ্ছি গামলার মধ্যে। দুপুরবেলায় মানুষজন আসবে। ও হ্যাঁ, ছোট্ট করে বলি তোমাদেরকে, আগেও মনে হয় বলেছি, তবুও বলছি, যারা নতুন দেখছো হয়তো বুঝতে পারবে না।
কিসের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তোমরা কম বেশি কেউ কেউ জানো আমরা দুজন মিলে জামালপুরে সন্ন্যাসী হয়েছিলাম, তো বাবা ভোলানাথের কাছে। তো সেইখানে আমি যেহেতু প্রথমবার হয়েছি, আর কেউ কেউ চায় যে প্রথমবার সন্ন্যাসী হলে বাকি যে সমস্ত দলের সন্ন্যাসীরা থাকে তাদেরকে একদিন খাওয়া দাওয়া করাতে। তো সেই জন্যই আজকে তাদেরকে ডেকে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া, তার সাথে আমাদের আত্মীয় স্বজনদেরও বলা হয়েছে। আজকে আমাদের মেনুতে থাকছে ভেজ ডাল, মাছের মাথা দিয়ে সবজি আর মাংসটা হচ্ছে আলু দিয়ে। আর মাংসটা শুধু ওই জন্যই করছি না যে ডাল আর সবজির পর অন্য কোনো তরকারি নেই বলে। অন্য কোনো তরকারি থাকলেও মাংসটা আবার শুধু বানিয়ে ফেলতাম। যাকে অসুবিধা নেই, একই ব্যাপার। খাসির ঝোল অনেকে পছন্দ করে, সবাই পছন্দ করে। তো সেই জন্য আর কি ভাবলাম কি যে আলু দিয়েই বানাই, সবাই মিলে তৃপ্তি করে ওটা দিয়ে খাবে। না হলে মাংসের আগেই যদি হাজার পদ পাতে চাপিয়ে দিই অনেকে পছন্দ করে না। আমি কিন্তু বেশ সময় থাকতে তাড়াতাড়ি রান্না সেরে ফেলেছি। এ দেখো এখন এই তরকারিটা হচ্ছে, এরপরে মাংস হবে, আর ওদিকে তো আমার ননদ ভাতটা করবে, তাহলেই রান্না পুরো হয়ে যাবে। যেখানে রান্না করছিলাম সেই জায়গাটায় রোদ্দুর পড়েছে, তো ওই জন্য এই জায়গাটায় করে আসলাম। আর গাড়িটা আপাতত কিছুক্ষণের জন্য একটু সাইডে রাখা হয়েছে বাড়ির বাইরে। আর এই দেখো আমাদের পাঁচ তরকারি কমপ্লিট হয়ে গেছে। আমার কর্তাকে বললাম তুমি একটু হাতায় করে করে নামাও। আসলে কি বলো তো, হ্যাট উবুর করতে করতে আমার কোমরে আর নিচ্ছে না। মানে কালকে থেকে সবজিপাতি কোটা যতই যাই আমাকে হেল্প করুক না কেন, এবার মেন দায়িত্ব তো আমার, মানে ঠিক টাইমে নামাতে হবে তরকারিগুলো। কাঁচা মাংসের মধ্যেই আদা, রসুন, জিরে, হলুদ, লঙ্কা, তেল সব কিছু মাখিয়ে নিলাম। তেল আমি প্রথমে দিয়েছি, এইটুকুই যে দিলাম তা না, এটা বোতল ঝরিয়ে দিলাম। এবার মাংসটা হবে। আর আমার ননদ কাঠে ভাত বসাচ্ছে, কারণ আমার সিলিন্ডারটা খুব হালকা হয়ে গেছে, আর একটা সিলিন্ডার ভর্তি সিলিন্ডার ঘরে নেই। তো ওই জন্য বললো কাঠেই ভাতটা হোক, আর মাংসটা আস্তে আস্তে এখন গ্যাসে হবে। সায়ন মাছ ধরে বাড়ি আসলো, আর এত ওর ঝোঁক হয়েছে মাছ ধরার, সে আর বলার কথা না। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু ভালো করে আকাশ পরিষ্কার হয়নি। তখন আমি দেখছি কি ও পাউরুটি পাকাচ্ছে, আর সেই পাউরুটি পাকানো নিয়ে মাছ ধরতে গিয়ে দেখো প্রায় দুপুর করে বাড়িতে এসেছে। এখন একটুখানি খাবে, স্নানও করবে না, তারপরে আবার যাবে মাছ ধরতে। পাক আর না পাক ওটা হচ্ছে ওর চরম নেশা। এই যে নেটের মধ্যে দুটো মাছ রয়েছে, দুটোই রুইয়ের পোনা। মাংসটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর মাংসটা কড়াইয়ে দেওয়ার পরে মনে হচ্ছে কি কত তেল বেরোচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। সবে তো এখন দিলাম, এখনও তেল ছাড়বে, জল ছাড়বে, মাংস অর্ধেক সিদ্ধ হবে, কষতেই অনেক টাইম। আর মাংস বিশেষ করে খাসির মাংস, মুরগির মাংস তো খুব বেশি কষলে সিদ্ধ করলে একদম ছেড়ে যায়, মাংসটা খেতে ভালো লাগে না। আর খাসির মাংস যত অল্প আগুনে ধীরে ধীরে কষানো হবে, সিদ্ধ হবে, তত নরম হবে, এমনকি হাড় পর্যন্ত নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমার সিলিন্ডারটা খুব হালকা হয়ে গেছে, তার জন্য আমি চিন্তা করছি যে রান্না করতে করতে ফুরিয়ে না যায়। তাহলে বলবে তুমি তো ঘরে আর একটা রেখে দিতেই পারো। অবশ্যই ঘরে তো রেখে দিতেই পারি, কিন্তু না রাখা হয়নি, জানো কিভাবে দিন কটা চলে গেল, আর এই গ্যাসটা শেষ হওয়ারও সময় হয়ে গেল। ও এখন চালের বস্তাটা পুরো বাইরে নিয়ে এসছে। কী অবস্থা বলো, বলে কি আমি সবার সামনে দেখিয়ে চাল দেব, তারপরে হাঁড়িতে যদি ভাত ছাপিয়ে যায় তাহলে আমাকে দোষ দেবে, বলবে তুই বেশি চাল দিয়েছিস। যেহেতু খেপে খেপে অনেক বাসন হচ্ছে, তো সেই জন্য সোহিনীও একটু হাত লাগিয়েছে, ওর মা ধোয়া মাজা করছে। তবে ও কাজে উৎসাহী, সেটা ওর নিজের ইচ্ছা হলে। অনেকটা সময় নিয়ে মাংসটা কষালাম, দেখো এবার তেল ছেড়ে আসছে। প্রথমে তো জল ছাড়ছিল, সেই জল আর শুকায় না। আর আমি বলেছি কি যে আগুনটা কমিয়েই আমি মাংসটা কষাবো, কারণ অনেক সময় কি হয় আগুনের জোর দিয়ে দিলে সিদ্ধ হয়ে যায়, মানে ঝোলটা শুকিয়ে যাবে, মাংসের ভেতরটা সিদ্ধ হতে চায় না। আর আমি এর মধ্যে গোটা পেঁয়াজ রসুনও দিয়েছি, যেটা বেশ খেতে ভালো লাগে খাসির মাংসই বিশেষ করে। আমি এই প্রথমবার এইভাবে নিজে মানে খুন্তি নেড়ে রান্না করছি, কারণ অন্যান্যবার কি হয়, হয়তো আমার মা আসে, নয়তো আমরা বাড়ির সবাই মিলে এক জায়গায় হয়ে কম বেশি করে রান্না করি। শুধু রান্নাটুকুই করছি, কারণ থালা বাসন ধোয়া মাজা আর ভাত করা এটা তো আমার ননদ করছে। আর এই মানে খুন্তি নেড়ে রান্না করা সেটা একা আমি এই প্রথমেই করলাম। আর আমার মনে এইটুকু ভরসা আছে যে 5 জন খেয়ে খুব খারাপ বলবে না, কারণ কি বলতো, ঘরোয়া রান্না আর কাউকে খাওয়ানোর রান্না এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঘরোয়াভাবে যেটা রান্না করি সেটা একদম সিম্পলভাবে, আর 5 জনের পাতে যখন দেব তো তখন সেটার পরিপাটি আলাদা, আর সেটা আমি আমার মায়ের থেকে শিখি। যখন রান্না করছিলাম দেখতে কিন্তু মোটেও ভালো লাগছিল না, এখন দেখো দেখতে বেশ লোভনীয় হয়েছে। আর অনেকটা উপরে তেলও রয়েছে, একটু ঝোল করেছি জানো তো, ডাল আর 5 তরকারি ছাড়া তো অন্য কোনো আলুর তরকারি করিনি, পটল কিংবা এঁচড় কিছু করিনি, মাংসের ঝোল শুধু আলু দিয়েই রেখেছি। আর এই যে 5 তরকারি হয়ে গেছে, আর আড়াখাড়ি ভাতও হয়ে গেল,
ভেজ ডাল, আমের চাটনি, পাঁপড় ভাজাটা ঘরে রয়েছে, আর এখানে তো মাছ রয়েছে। দেখো খেতে দেওয়া শুরু করে দিয়েছি। ওদিকে আমাদের পুচকি খাচ্ছে, আমার মা খাচ্ছে, বাপি খাচ্ছে। তো মিষ্টি এখন আসলো। আমি মনে মনে ভাবছিলাম যে এদেরকে লাস্ট পাতে মিষ্টি দেওয়া যাবে কিনা। বিকেল 5টা বেজে গেছে, 5টা ছাড়িয়েছে, আর আমরা কর্তা গিন্নি একটু আগে সবার আগে লাস্টে খেলাম। তো আমার মা বাড়ি চলে গেছে, আর এখানে মা আর ছোটো মাসি বসে টিভি দেখছে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটু ঘর দুয়ারগুলো মুছে নেব, কারণ খাওয়া দাওয়া হয়েছে তো। আমার কর্তা সব একটু একটু করে জল ছিটিয়ে দিয়েছে, কারণ কিছু কিছু জায়গায় তরকারি ঝোল পড়ে শুকিয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, বিশেষ করে আমার বড় ননদ, আমার ভাসুর, এই দুজন তো খাওয়ার পরে পরেই বেরিয়ে গেছে, আর আমার মা গেছে ঘন্টাখানিক পরে। আর যারা এসেছিল মানে দূর থেকে, মানে একটু দূর থেকে 3জন এসেছিলো, তারাও গেল কিছুক্ষণ আগে। আর এখন দেখো আমরা একটুখানি সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, একদম মানে ঝকঝকে তকতকে করে নেব। কারণ কি বলো তো, রান্না হলে না দেখবে সারা বাড়িতে একটু তেল চিটচিটে ভাব থাকে। আর ওই যে ওই জায়গাটায় রান্না করেছি, সিঁড়ির নিচগুলো আগে মুছে আসলাম, যেগুলোয় ভাত তরকারি বেশি ছিল একটু সার্ফ দিয়ে ডলে ডলে তেলগুলো উঠেও গেছে। আর এখন ভাবছি কি যে ওইটা যখন মুছলাম একবারে 2 ঘর বারান্দা পুরোটাই মুছে নিই, তাহলে বেশ একদম মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে। এই টেবিলটা যেখানে ছিল সেখানে রাখতে হবে। সবাই না ঘরের নিচে বসেই খাওয়া দাওয়া করেছে, যে সন্ন্যাসী যারা হয়েছিল, যারা এসছে সবাই মিলে, বললাম আমরা সবাই মিলে একসাথে বসবো। আর টেবিলে বসলে তো ভাগে ভাগে বসতে হতো, 4জন করে। তো সেই জন্য বললো কি আমরা ঘরের ভিতরেই বসি সবাই মিলে একসাথে। রাত্রে আমাদের আর ভাত করতে হবে না, কারণ কি বলো তো, ওই যে আমরা লাস্টে না 1 হাঁড়ি ভাত করেছিলাম। আমরা বলতে আমার কর্তা, ওই বলেছে আমার ননদ চাপিয়েছে, ভাবছে যদি না হয় কম পড়ে, ওই জন্য। আর প্রথমে যে 2 হাঁড়ি ভাত করা হয়েছিল, একটা বড় হাঁড়ি একটা মাঝারি হাঁড়িতে, সেই ভাত কিন্তু একজনের মতো বেঁচে নেই, পুরো একদম উঠে গেছে। আর যেই হাঁড়ি ভাতটা করা হয়েছিল ওটা একদম ধরাই আছে, ওটা থেকে একটুও খরচ হয়নি। আর তরকারির মধ্যে মাছ 1 পিসও লাগেনি, কারণ সবাই মাংস খেয়েছে। আর ওইদিকে হচ্ছে মাংস বেশ কয়েক পিস বেঁচে রয়েছে, আর তার সাথে অনেক ঝোল আলু। বিশাল ঝড় উঠে গেছে, দেখো হাওয়া দিলে মেঘটা সরে যাবে। অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু মেঘ করেছিল, মেঘটা কেটেও গেল। যে জায়গায় বৃষ্টি হয়েছিল তোমার কি আবহাওয়া দপ্তর থেকে ফোন করেছিল? মনে হচ্ছে তাই ঝড় উঠলো। পটল পোড়া, পুঁই ডাঁটার চচ্চড়ি, ঘিচাং ঘিচাং তরকারি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ওই গ্যাস সিলিন্ডারে কিন্তু গ্যাস খুব কম আছে, তাও আমার গিন্নি কিন্তু পটল পোড়াচ্ছে, কিছু কারণ করার নেই, পেট তো মানবে না। পেট মানবে না, কাঠপুরা কাঠ অল্প কিছু আছে। আরে গ্যাসটা বুক করব, বুক মনে হয়েও গেছে। এখন রাত্রির বাজে 9:30, রাত্রের খাওয়া দাওয়ার পাট চুকায়নি, মানে রান্না করার যে ব্যবস্থা সেটা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে এতক্ষণ বাড়ির। তো এবার আমি খাবো, ও খাবে কিনা এখন জানি না। খাবা তুমি এখন? খাবো না, 10টায় খাবো। ও ঠিক আছে, তাহলে দেখি আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আমার আর শরীর নিচ্ছে না, ভালো লাগছে না। হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে সেই থেকে। খুব বৃষ্টি হবে, ঘুমটাও খুব ভালো হবে। কালকে আমার 1 গাদা কাচাকুচি করার আছে, 2 দিন সময়ের অভাবে কাচতে পারিনি, সে তারাপীঠ থেকে এসে কাচতে পারিনি। যদি রোদ না হয় কি করে কাচবো কি জানি। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, কেমন?